সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজ আমাদের ফাংশনস অফ রিয়েল ভেরিয়েবলের সেকেন্ড এপিসোড। লাস্ট এপিসোডে আমরা ফাংশন অফ রিয়েল ভেরিয়েবলের বিভিন্ন স্পেশাল টাইপের ফাংশন দেখেছিলাম এবং কিছু স্পেশাল প্রপার্টিজ দেখেছিলাম। তো আজকে আমরা সেই সমস্ত ফাংশন এবং প্রপার্টিজকে কাজে লাগিয়ে এই এক্সারসাইজের কিছু গুরুত্বপূর্ণ প্রবলেমস সলভ করব। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এপিসোড ফাংশনস অফ রিয়েল ভেরিয়েবলের এক্সারসাইজ। ওয়েলকাম ব্যাক। তো শুরু করছি আমরা অতি সংক্ষিপ্তের 10 নম্বর প্রশ্নটি দিয়ে। এখানে বলেছে fx = e to the power px plus q, যেখানে pq ধ্রুবক হলে দেখাও যে fa fb fc = fa plus b plus c into e to the power 2q। তো এই প্রবলেমটি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারি, অথবা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড আলাদা করেও সমান দেখাতে পারি। তো আমি এখানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আসব। তো এরকম প্রবলেম দেওয়া থাকলে আমরা যেটা করব, সর্বপ্রথম ফাংশনটি যেটা দেওয়া আছে সেটা তুলে নেব। তো fx = e to the power px plus q। therefore আমি পুরো LHS তুলে নিচ্ছি একবারে, fa into fb into fc equal to, তো ভিউয়ার্স যেমন বলেছিলাম fx = e to the power px plus q। তো বলেছিলাম এখানে x এর জায়গায় যা বসবে এদিকেও x এর জায়গায় তাই বসবে। তাহলে আমার fa হবে e to the power pa plus q। এখানে কিন্তু px plus q টা e এর পাওয়ার হিসেবে আছে, তো এখানে লেখার সময় একটু সতর্ক থাকবে যেন নিচে নেমে না যায়। এবার fb একই ভাবে e to the power p এখানে b হবে প্লাস q হবে, তো p b plus q ইনটু এরপর fc অর্থাৎ এখানে হবে e to the power pc plus q ইকুয়াল টু, দেখো এখন এগুলো সবই যেহেতু e এর পাওয়ার হিসেবে আছে তাই সূচকের নিয়ম অনুযায়ী আমরা উপরেগুলোকে যোগ করে দেব। তো pa plus q plus pb plus q plus pc plus q, that is e to the power p কমন নিলে আমরা পাবো a plus b plus c, আর বাকিগুলো হয়ে যাবে 3q। তো ভিউয়ার্স আমরা যেহেতু লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড যাচ্ছি, তো সেই জন্য আমি এখানে e to the power 2q আলাদা করে দেব। বা তোমরা অন্যভাবে বুঝতে পারো যে fx কিভাবে দেওয়া ছিল। খেয়াল করো fx যে ফাংশনটি ছিল সেটা e to the power p into x ছিল। তো p এর সঙ্গে যেটা গুণ থাকবে সেটা হচ্ছে আমার এই f অফ যেটা দেওয়া থাকে সেটা। তো এখানেও p এর সঙ্গে গুণ আছে a plus b plus c, কিন্তু ফাংশনটা পুরোপুরি কমপ্লিট করার জন্য p x plus q আকারে আনতে হবে। অর্থাৎ p into a plus b plus c তো আছে, কিন্তু এখানে 3q থাকা যাবে না, শুধু q থাকতে হবে। তো এই জন্য আমরা ওটা মেলাবো a plus b plus c plus একটি q লিখলাম। তাহলে একটি q যদি এখানে লিখি তাহলে প্লাস 2q টাকে আমি লিখে দিতে পারি e to the power 2q। তাহলেই আমার দেখো এই জায়গাটা px plus q আকারে চলে আসলো। তাহলে এটাকে আমি লিখতে পারবো f a plus b plus c, কারণ এই পুরোটা কিন্তু দেখো খেয়াল করে তোমরা এই fx এর ফর্মে চলে এসেছে, আর ইনটু থাকলো e to the power 2q। তো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, এইভাবে ইজিলি আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি। তো তোমাদের যদি এই জায়গার পর অর্থাৎ এই জায়গার পর যদি এতটুকু বুঝতে অসুবিধা হয়, তোমরা রাইট হ্যান্ড সাইডটি করো, দেখো এটাই চলে আসবে, অর্থাৎ এই লাইনটি চলে আসবে, সেখান থেকে দুটো সাইড তোমরা ইকুয়াল করে মিলে দিতে পারো। তো ভিউয়ার্স এই হচ্ছে 10 নাম্বার প্রবলেমটির সলিউশন। তোমরা এই টাইপের আরো অনেক প্রবলেম পাবে, এভাবে সলভ করলেই হয়ে যাবে। তো এখন আমরা আরেকটি প্রবলেমের সলিউশন দেখব। কোশ্চেন নাম্বার 18 এ বলেছে fx = 4 box x minus 3 mod x হলে f 3.5 এবং f minus 3.5 এর মান নির্ণয় করো। তো ভিউয়ার্স দেখো এখানে আমরা fx = তুলে নিলাম। এখন f 3.5 equal to 4 into box 3.5 minus 3 mod 3.5। তো আমরা জানি এটা হচ্ছে বক্স ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের
নিয়ম অনুযায়ী এটা হয়ে যাবে অনলি 3 মাইনাস 3 ইন্টু, আর 3.5 এর মড মানে অনলি মান হবে, অর্থাৎ চিহ্ন থাকবে না, তো 3.5 এর মান 3.5 এখানে বসবে। তো আমরা এখানে পাচ্ছি 12 মাইনাস এটা হয়ে যাচ্ছে 10.5, অর্থাৎ ইকুয়াল টু হচ্ছে 1.5। এটা হচ্ছে আমাদের একটি f 3.5 এর ভ্যালু। এখন আমরা দেখব f মাইনাস 3.5। তো 4 ইন্টু বক্স মাইনাস 3.5 মাইনাস 3 মড মাইনাস 3.5। তো ভিউয়ার্স, বক্স ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের মধ্যে এখানে 3.5 এর বক্স 3 আসলো। তার কারণ আমরা জানতাম যে বক্স x ইকুয়াল টু হয় m যখন x এর ভ্যালু m আর m প্লাস 1 এর মধ্যে থাকে। যখন x এর ভ্যালু m থেকে স্টার্ট এবং m প্লাস 1 এর মধ্যে থাকে তখন আমরা বক্স x ইকুয়াল টু m লিখি। তো এখানে 3.5 ছিল, অর্থাৎ এই 3.5 ভ্যালুটা 3 এবং 4 এর মাঝখানে, 3 এবং 4 এর মধ্যেই আছে, তাই আমরা এখানে 3 লিখেছিলাম। একইভাবে এই মাইনাস 3.5টা কিন্তু এই মাইনাস 3.5 এর মধ্যে আছে, তাই এখানে গ্রেটেস্ট ইন্টিজার পার্ট হয়ে যাবে -4। তো 4 ইন্টু -4 মাইনাস 3 ইন্টু, এখানে শুধু পজিটিভ মান হবে অর্থাৎ 3.5। তো এখানে হয়ে গেল -16, এটা হচ্ছে -10.5, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা -26.5। এটা হচ্ছে আমার f -3.5 এর ভ্যালু। তো এইভাবেই বক্স ফাংশন বা মডিউলাস থাকলে তোমরা প্রশ্নগুলি সলভ করবে। এখানে আরো এই টাইপের প্রবলেম আছে, তোমরা এইভাবেই সলভ করবে। এখন আমরা সংক্ষিপ্তের কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্তের কোশ্চেন নাম্বার 2, এখানে বলেছে a ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকে একটি লম্ববৃত্তাকার শঙ্কু অন্তর্লিখিত হলে শঙ্কুটির আয়তন v কে তার তির্যক উচ্চতা x এর অপেক্ষক রূপে প্রকাশ করো। তো ভিউয়ার্স, এই টাইপের প্রবলেমগুলো এখানে তোমরা যদি না করো তাহলেও কোনো সমস্যা হয় না, হঠাৎ দেখা যায়, কিন্তু এই প্রবলেমগুলো শেখা খুব প্রয়োজন আছে। এরকম যদি কোনো সমস্যা দিয়ে থাকে তাহলে সেটাকে অপেক্ষকে বানালে তোমাদের সুবিধা হবে। এর পরের বছর অর্থাৎ ক্লাস 12 এ ক্যালকুলাসের যে অ্যাপ্লিকেশন পার্ট আছে সেই পার্টে এই টাইপের প্রবলেম কিন্তু খুব প্রয়োজন। অর্থাৎ যারা এই ফাংশনগুলো বানাতে পারে না তাদের ক্ষেত্রে ওই প্রবলেমগুলি সলভ করার জন্য মূল সমস্যা হয়ে দাঁড়ায় এই টাইপের প্রবলেম সলভ করা। তো দেখো আমরা কিভাবে করব, এর জন্য আমরা একটি চিত্র অঙ্কন করে নিলাম। একটি এখানে 3 ডাইমেনশন দেখা সম্ভব না, তাই একটি বৃত্ত আঁকলাম। ধরে নাও এটি একটি গোলক যার ব্যাসার্ধ এখানে নেওয়া হয়েছে a। এখানে বলেই দেওয়া ছিল যে বৃত্তের গোলকের ব্যাসার্ধ a হবে। আমরা এই চিত্রের ভিতরে একটি শঙ্কু এঁকেছি, যেখানে শঙ্কুর শীর্ষ হচ্ছে a। এখানে ভূমি এর একটি ব্যাস নিয়েছি যেটাকে BC নাম দিয়েছি আমরা, এবং এই শঙ্কুর যে ভূমি আছে, ভূমি একটি বৃত্তাকার ভূমি, তার কেন্দ্র হচ্ছে D, অর্থাৎ BD এখানে এই শঙ্কুর ব্যাসার্ধ, এবং শঙ্কুর উচ্চতা ধরা হয়েছে a প্লাস h। তো আমরা সেটা লিখে নিব। ধরি শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু a একক, সরি এখানে r ধরা হয়েছে, তো ব্যাসার্ধ ইকুয়াল টু r একক, এবং উচ্চতা ইকুয়াল টু, এখানে আমরা h নিয়েছি, h কিন্তু পুরো শঙ্কুর উচ্চতা ধরা হয়নি, এখানে গোলকের ব্যাসার্ধের সঙ্গে h যোগ করা হয়েছে, অর্থাৎ a প্লাস h হিসেবে আমরা নিব h একক। সুতরাং এখানে আমরা দুটো সম্পর্ক পাবো। এক হচ্ছে OBD ট্রায়াঙ্গেল থেকে, ট্রায়াঙ্গেল OBD থেকে আমরা যেটা পাচ্ছি তা হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু, দেখো a স্কয়ার হচ্ছে অতিভুজ, তাহলে a স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার প্লাস h স্কয়ার হবে, r স্কয়ার প্লাস
এইচ স্কয়ার। এটা আমরা 1 নাম্বার দিলাম। এবং ট্রায়াঙ্গেল, এবার বড় একটা ট্রায়াঙ্গেল নেব এবিডি, এ বি ডি থেকে এখানে দেখো আমরা কি পাচ্ছি, এখানে পাবো x স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার প্লাস পুরোটা হচ্ছে a প্লাস এইচ, তাই আমরা লিখবো a প্লাস এইচ এর হোল স্কয়ার। এটাকে আমরা 2 নাম্বার দিলাম। তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, সিম্পলিফাই করে নিই, দেখো কি হয়। তো আর স্কয়ারটাকে আমি এখান থেকে আর স্কয়ার ভ্যালু বসিয়ে দিব, তাহলে পাবো হচ্ছে a স্কয়ার মাইনাস a স্কয়ার, এবং এই a প্লাস a স্কয়ারটাকে ভেঙে দিব, তাহলে পাবো a স্কয়ার প্লাস 2h প্লাস a স্কয়ার। তো a স্কয়ার আর a স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, থাকলো হচ্ছে 2a স্কয়ার প্লাস 2ah। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার x স্কয়ারের ভ্যালু, অর্থাৎ x স্কয়ার ইকুয়াল টু এরকম আসলো। তো এখান থেকে আমরা h ক্যালকুলেশন করে নেব। তো আমি এখান থেকে h পাচ্ছি কত, h হচ্ছে আমার x স্কয়ার মাইনাস 2a স্কয়ার বাই 2a হবে। এই হচ্ছে আমার h এর ভ্যালু। এখন h কে x এর মাধ্যমে প্রকাশ করতে পারলাম, এখন r কেও x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো r কে x এর মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি 1 থেকে 1 নং থেকে। দেখো r স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে a স্কয়ার মাইনাস a স্কয়ার। তো a স্কয়ার বসিয়ে দিই আমি, a স্কয়ারটা এর হোল স্কয়ার বসাবো, তাহলে কত পাবো আমরা, এর হোল স্কয়ার লিখলে আমি হোল স্কয়ারটাকে একবারে ভেঙে দিচ্ছি সুবিধার জন্য, না হলে এখানে এই বোর্ডে ক্যালকুলেশন করা অসুবিধা হবে। তো ভেঙে দিলে পাবো আমি x টু দি পাওয়ার 4 মাইনাস 4 a স্কয়ার x স্কয়ার প্লাস 4 a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 a স্কয়ার। তো ভিউয়ার্স, পুরো ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি নিচে 4a স্কয়ার। দেখো এটার সঙ্গে এটা যদি আমি লসাগু করার পর ক্যালকুলেশন করি, 4 a টু দি পাওয়ার 4 এর যেটা এটার সঙ্গে চলে যাবে, অর্থাৎ আলটিমেটলি পড়ে থাকবে আমার মাইনাস এটা প্লাস এটা, অর্থাৎ আমি লিখতে পারবো 4 a স্কয়ার x স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 4। তোমরা একটু ক্যালকুলেশনটা চেক করে দেখে নেবে। দেখো এখানে আমি r স্কয়ারের ভ্যালু এরকম পাচ্ছি। সুতরাং শঙ্কুর আয়তন যেটা আমাদের চেয়েছে, শঙ্কুর আয়তন v ইকুয়াল টু 1/3 পাই r স্কয়ার। তো ভিউয়ার্স, শঙ্কুর আয়তন ক্যালকুলেশন করার সময় দেখো উচ্চতা কিন্তু এখানে h না, উচ্চতা কিন্তু a প্লাস h, এটা ভুল করবে না। তো উচ্চতা হচ্ছে a প্লাস h। তো a প্লাস h ক্যালকুলেশন করলে দেখো এখন কত আসে, 1/3 পাই r স্কয়ার ইকুয়াল টু, আমরা এটা বসিয়ে দিব। তো r স্কয়ার ভ্যালু লেখার সময় আমি এখানে x স্কয়ারটি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কমন নিলে থাকে 4a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই নিচে 4a স্কয়ার। এখন a প্লাস h করলে কত হবে, তো দেখো a প্লাস h, a তো এই থাকবে এবং প্লাস h হচ্ছে এটা, যদি আমি বসাই x স্কয়ার মাইনাস 2a স্কয়ার বাই 2a। তো ভিউয়ার্স দেখো ক্যালকুলেশন, এটা যদি আমি এখন একটু সরল করি, তাহলে নিচে আসবে 2a এবং উপরে হয়ে যাচ্ছে 2a স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 2a স্কয়ার। তো 2a স্কয়ার কিন্তু ক্যালকুলেশন করলে চলে যাবে, অর্থাৎ আমরা এখান থেকে পাবো 1/3 পাই x স্কয়ার ইনটু উপরে হবে 4a স্কয়ার মাইনাস x স্কয়ার, এবং এখানকার নিচে থাকছে আমাদের 4a স্কয়ার। এবং এই ক্যালকুলেশন করলে দেখো 2a স্কয়ার কাটা যাবে, অর্থাৎ উপরে থাকবে অনলি x স্কয়ার এন্ড নিচে পাবো আমরা 2a। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের আয়তন। এখন এটাকে যদি তুমি সিম্পলিফাই করি, তাহলে দেখো এখানে উপরে x স্কয়ার আর x স্কয়ার মিলে হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার 4,
তো আমি লাস্ট লাইনে এটা মুছে দিয়ে এখানে x টু দি পাওয়ার 4 করলাম, তোমরা উত্তর এইভাবে পাবে। এবং নিচের সবগুলোকে গুণ করলে 3 আর এখানে হচ্ছে 8a কিউব, অর্থাৎ নিচের সবগুলোকে গুণ করলে পাবো আমরা 24a কিউব। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় আয়তন, যার মান x এর আকারে চলে আসছে। তো ভিউয়ার্স, এই টাইপের প্রবলেমগুলো তোমরা সলভ করার সময় ডায়াগ্রামের সাহায্য অবশ্যই নেবে, কারণ ডায়াগ্রাম ছাড়া করলে খুব সমস্যা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই টাইপের সমস্যাগুলো সমাধান করতে হবে। ইনফ্যাক্ট যে কোনো এরকম ক্যালকুলেশনকে আমরা ফাংশনের আকারে নিয়ে আসতে পারি। তো এখন আমরা দেখব আরেকটি প্রবলেমের সলিউশন। কোশ্চেন নাম্বার 5 এর 2 তে বলেছে fx equal to 1 by 1 minus x হলে দেখাও যে f of fx equal to x। অর্থাৎ ফাংশনের ভিতর যখন ফাংশন থাকবে তখন আমরা কি করে ক্যালকুলেশন করব। তো এখানে fx দেওয়া আছে। তো সর্বপ্রথম এই টাইপের প্রবলেম সলভ করার জন্য আমি বলবো তোমরা একটা একটা করে শুরু করবে। এট ফার্স্ট তোমাদের কাজ হবে এখানে fx তোমরা জানো, এখন তোমরা বের করবে f of fx, অর্থাৎ দুটো ফাংশন ফার্স্ট নাও। তাহলে দেখো আমরা কি করে করব। তো সলিউশনে তো প্রথমে fx তুলে নিলাম আমরা, fx 1 by 1 minus x, therefore f of fx, অর্থাৎ f এর ভিতর fx হলে কত হবে। তো দেখো f এর ভিতর যখন fx তোমরা বের করবে তখন x এর জায়গায় কিন্তু fx হচ্ছে, দেখো f of fx, অর্থাৎ এখানে fx equal to 1 by 1 minus, এবার x এর পরিবর্তে এখানে কত আসছে, x এর পরিবর্তে কিন্তু পুরো fx ক্যালকুলেশন হচ্ছে, তাই আমরা লিখব 1 by 1 minus fx, এভাবে লেখা যায়। এখন fx এর ভ্যালু কত সেটা তো আমরা জানি, তাহলে 1 by fx equal to কত, fx equal to আমরা জানি 1 by 1 minus x, অর্থাৎ এখানে লিখব 1 by 1 minus x। এখন এটাকে শুধু ক্যালকুলেশন করলেই আমরা পুরো ব্যাপারটা সিম্পলিফাইড ফর্ম পেয়ে যাব। তো এখানে পাচ্ছি 1 minus x minus 1, অর্থাৎ এখানে 1 1 ক্যান্সেল হওয়ার পর এই 1 minus x যাবে উপরে এবং নিচে থাকছে minus x। আমরা একটা পার্ট করে ফেললাম, এবার নেক্সট করব। therefore f of fx। তো ভিউয়ার্স দেখো এবার কি হবে, এবার f এর ভিতর এরকম f of fx আছে, অর্থাৎ আমরা fx এর ফর্মুলায় লিখে দেব 1 by f of fx, তাহলে 1 by 1 minus, এবার f of x এর ভ্যালু আমরা অলরেডি বের করে রেখেছি, তো এই ভ্যালুটা যদি বসিয়ে দেই তাহলে 1 minus x by minus x, অর্থাৎ 1 by 1 plus 1 minus x by x। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখানে হবে নিচে x plus 1 minus x এবং উপরে ছিল 1, তো এখানে x চলে গেল এবং পুরো ব্যাপারটা দাঁড়ালো 1 by x, অর্থাৎ ইকুয়াল টু x। তো এইভাবে আমরা এই টাইপের প্রবলেম সলভ করতে পারি। আমি আরো একভাবে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো আশা করি এটা বুঝেছো, কিন্তু এখানকার এই বারবার এরকম স্টেপ ভেঙে ভেঙে করাটা ঠিক আমারও একটা পছন্দ হয় না, বাট সুবিধার জন্য আমি এটা তোমাদের এইভাবে পড়ালাম। এখন আমি দেখো একবারে কিভাবে করব। তো f of fx ইকুয়াল টু, বাইরের f কে তোমরা আপাতত কিছু করতে পারবে না, সর্বপ্রথম তোমরা এই fx এর ভ্যালু বসিয়ে দাও। তোমরা জানো fx ইকুয়াল টু কত, তো এই f এর পর সেকেন্ড ব্র্যাকেট ছিল, আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এই fx এর ভ্যালু পুরোটা আমি লিখে দিলাম 1 by 1 minus x, অর্থাৎ এবার কিন্তু তিনটা f নেই, একটা f কমে গেল। এবার f of, এখন এই জিনিসটা বের করো, f এর ভিতর যদি x থাকে তাহলে 1 by 1 minus x হয়। এবার f এর ভিতর কি আছে, 1 by 1 minus x আছে, সুতরাং এখন আমরা এই f এর কাজ করব, তাহলে হয়ে যাবে 1 by 1 minus
এখানে x এর পরিবর্তে যা ছিল তাই এখানে x এর জায়গায় বসবে, অর্থাৎ এখন বসাবো আমরা এটা। তো এইবার ডাইরেক্ট পরের ক্যালকুলেশন না করে আগে এই ভিতরের অংশটা একটু সরল করে নিব। তাহলে এখানে আমরা সরল করলে পাচ্ছি, দেখো 1 - x - 1, তো এখানে 1 1 ক্যান্সেল হয়ে যাবে, ইকুয়াল টু f। এখনো আমরা এই বসাবো না, জাস্ট এটাকে সিম্পলিফাই করে নিচ্ছি। তো এই 1 - x চলে যাবে উপরে এবং নিচে পাবো আমরা -x। তো ভিউয়ার্স ফাইনালি এখন আমাদের এই f এর ক্যালকুলেশন করতে হবে। তো f x থাকলে 1/1 - x হয়, এখন f আছে এই পুরোটা, তাহলে পুরোটা x এর জায়গা দখল করবে, অর্থাৎ আমরা পাবো 1/x এর জায়গায় এটা বসালে এরকম পাচ্ছি, অর্থাৎ 1 এখানে ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারবো 1 + 1 - x/x, নিচে x, এখানে x + 1 - x, উপরে 1, x চলে গেল, এটা ইকুয়াল টু 1/1/x ইকুয়াল টু x রুট। তো আগে আমি একভাবে দেখালাম, পরে আমি আরেকভাবে দেখালাম। তো আগের প্রসেসটা করলে কি হয়, ওটা তোমাদের একটু ছোট হয়, কিন্তু ওটা ভেঙে ভেঙে আসতে হয় এবং প্রবলেম বড় থাকলে আর একটু সমস্যাও দাঁড়াতে পারে। তাই এবার আমি আরেকটি প্রবলেমে দেখালাম যেখানে তোমরা পুরো ফাংশনটাকে একবারে তুলে পরপর স্টেপে করতে পারবে। এখন আমরা এই টাইপের আরেকটি প্রবলেম সলভ করব যেখানে এই বিষয়টি আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 7, এখানে বলেছে y = fx = px + q / rx - p হলে দেখাও যে x = fy। তো এই টাইপের প্রবলেম আমরা কিভাবে করব? তো y = এটা দেওয়া আছে, দেওয়া থাক। তো আমাদের বের করতে হবে fy। তো fy = তো দেখো এখানে এই y টা আছে, এটা তোমরা আগে ভুলে যাও, এখানে y, fx মানেই y, তো এখানে আলাদা করে দেওয়া আছে। যাই হোক, তো fx = এটা হচ্ছে তার ফর্মুলা, fx = px + q / rx - p। তাহলে fy অর্থাৎ x এর জায়গায় y বসলে এদিকেও x এর জায়গায় y বসবে, অর্থাৎ হয়ে যাবে py + q / ry - p। আশা করি বুঝতে পেরেছো। এবার এই যে y, এবার y মানেই তো fx, আবার fx মানেই তো এটা, অর্থাৎ এক কথায় বলতে গেলে fy বের করা মানে কিন্তু f(fx) বের করা, অর্থাৎ আগের প্রবলেমটার মতোই অঙ্ক এটা। তো এখন আমরা কি করব, এই y এর ভ্যালু পুরোটা বসাবো, তাহলে আবার এই ফাংশনটা পুরো x এর আকারে চলে আসবে এবং আমরা ওখান থেকে x পাবো। তো দেখো পুরো y এর জায়গায়, y মানে যেহেতু এই পুরোটা, অর্থাৎ প্রত্যেকটা y এর জায়গায় আমরা এরকম বড় মানটা বসাবো। বড়টা কত ছিল? px + q / rx - p। এটা হচ্ছে প্রথম y এর ভ্যালু বসালাম, তারপর প্লাস q। তো তোমরা সুবিধার জন্য এই ফাংশনটার যে পুরো ছকটা সেটা আগে করে নিতে পারো, অর্থাৎ এইভাবে তোমরা লিখে নিতে পারো, অর্থাৎ p * x এর জায়গায় মানে y বসবে, তো একটু ব্র্যাকেট দিয়ে প্লাস q, আবার r * আবার একটা ব্র্যাকেট দিয়ে মাইনাস। তোমরা যদি এইভাবে আগে তুলে নাও, পরে মানটা বসাতে সুবিধা হবে এবং ভুল কম হবে। দেখো এখন আমি y এর ভ্যালুটা বসাচ্ছি কত, px + q / rx - p। এখন জাস্ট এটাকে সিম্পলিফাই করলেই আমাদের উত্তর মিলে যাবে। তো উপরটা যদি আমি সরল করি, তাহলে নিচে পাবো rx - p, এবং এই p দিয়ে উপরে গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ p²x + pq। এখানে q দিয়ে নিচেরটার সঙ্গে গুণ হলে হবে প্লাস qrx - pq। তো উপরে pq ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন নিচেও এলসিএম একই আসবে, rx - p, এবং এখানে সরল করলে আমরা পাবো prx plus qr, এবং নিচে এখানে হয়ে যাচ্ছে মাইনাস prx এবং প্লাস p²। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তো এখানে দেখা যাচ্ছে নিচে prx কেটে গেল, এবং এই ক্যালকুলেশনের উপরের যে সরলের লসাগু এবং নিচেরটার সরলের লসাগু কেটে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, এখানে লবে থাকবে p²
পি স্কোয়ার এক্স প্লাস কিউ আর এক্স এবং হরে থাকছে কিউ আর প্লাস পি স্কোয়ার। তো উপর থেকে আমরা এক্স কমন নিতে পাবো, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ আর এবং নিচে দেখো আছে কিউ আর প্লাস পি স্কোয়ার, এই দুটো একই তাই কেটে গেল, ইকুয়াল টু এক্স। দেয়ারফর আমরা বলবো এক্স ইকুয়াল টু এফ ওয়াই, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তো ভিউয়ার্স, এই টাইপের প্রবলেমগুলো তোমরা এভাবেই সলভ করবে, অনেক ইজিলি হয়ে যাবে। এখন আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ প্রবলেমের সলিউশন। কোশ্চেন নাম্বার 15 এ বলেছে fx = 2x² - 3 যখন x ≤ 2, আবার 2x + 1 হবে যখন 2 x ≤ 3, আবার 1/2x - 1 হবে যখন x > 3। এইভাবে ফাংশনকে আলাদা করে বলে দেওয়া আছে। অর্থাৎ আমরা যখন fx = একটা সিঙ্গেল ভাবে লিখি তখন x এর মান কিন্তু সবকিছু বসালে ওই যে fx = যেটা দেওয়া থাকে সেখানেই বসাই, কিন্তু এখানে শর্ত দিয়ে ভেঙে দেওয়া আছে পুরো ফাংশনটাকে। যেমন করে তোমরা কোনো জার্নি ভেঙে ভেঙে করো ঠিক এরকমই। ধরো তুমি বাড়ি থেকে স্কুলের দিকে রওনা দিলে এবং বাড়ি থেকে প্রথম 5 মিনিট তোমার হাঁটা পথ, অর্থাৎ হেঁটে তোমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হয়। স্কুল তোমার একটু দূরে আছে মনে করো, তো সেই ক্ষেত্রে ওই ধরা গেল যে তুমি 10টার সময় বেরোচ্ছ, তাহলে 10টা থেকে 10টা 5 পর্যন্ত তোমার হাঁটতে হয়। সেই ক্ষেত্রে তোমাকে গতিবেগের একটা আলাদা সূত্র লাগবে। আবার ঠিক 10টা 5-এ তুমি বাস স্টপে পৌঁছানোর পর ট্যাক্সি বা বাসে ওঠো এবং সেখান থেকে 10 মিনিট লাগে তোমার বাসে বা ট্যাক্সিতে যেতে, তার জন্য আলাদা গতিবেগ হিসাব হবে। আবার যেখানে নামলে সেখান থেকে কিন্তু তুমি আবার হেঁটে যাচ্ছ, সেক্ষেত্রে গতিবেগ আগের গতিবেগের মতো হতে পারে, বা তুমি যদি সেখানে গিয়ে একটু জোরে হাঁটো তাড়াতাড়ি স্কুল পৌঁছানোর জন্য, তাহলে কিন্তু গতিবেগটা সেখানে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ যখন ভেঙে ভেঙে আমরা কোনো জার্নি করি, বা এটাকে বোঝার জন্য তুমি আরো একটু লং ধরতে পারো, যেমন তুমি বাইরে কোথাও যাচ্ছ সেক্ষেত্রে প্রথমে হেঁটে যাচ্ছ, তারপরে বাসে যাচ্ছ, তারপরে ট্রেনে যাচ্ছ। এইভাবে তোমাকে যখন ভেঙে ভেঙে জার্নি করতে হয় তার জন্য কিন্তু আলাদা আলাদা সূত্র দিয়ে আমাকে ওই ডিসটেন্স গুলো ক্যালকুলেশন করতে হয়। ঠিক একই রকম এই ফাংশনটাকে আমরা এইভাবে ভেঙে দিয়েছি, যেখানে বলেছে x এর মান 2 বা তার থেকে কম হলে এই সূত্র দিয়ে চলবে, এবং x এর মান 2 থেকে 3 এর মধ্যে থাকলে এই সূত্রতে বসাতে হবে, আর x এর মান 3 এর থেকে বড় হলে এই সূত্রতে বসাতে হবে। অর্থাৎ পুরো যে রিয়েল নাম্বারগুলো, রিয়েল ভ্যালুগুলো আছে x এর, সেই ভ্যালুগুলো আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করতে হবে। তো এইটার প্রবলেম দেখো আমরা কি করে করি। তো এর মানগুলো আমাকে বের করতে বলেছে। তো দেখো সলিউশন। তো প্রথমে বের করব আমরা f0। তো ভিউয়ার্স, একবারই তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট এটা তোমরা আগে তুলে নেবে, তারপর শুরু করবে। এটা লেখার দরকার নেই, given fx = এভাবে লিখে সুতরাং দিয়ে f0। তো দেখো জিরো ভ্যালুটা কোথায় আছে, জিরো ভ্যালুটা x এর কোথায় পড়বে, কোন শর্তে পড়বে, x এর মান 2 বা তার থেকে কম হলে এই সূত্রে বসাতে হবে, এই নিয়মে চলবে। অর্থাৎ যখন আমি x এর ভ্যালু 0 বসাচ্ছি তখন কিন্তু আমার এই সূত্র কাজ করবে, অর্থাৎ 2x² - 3 এখানে বসাতে হবে। অর্থাৎ 2 * 0² - 3, অর্থাৎ হিসাব করলে আমরা পাচ্ছি -3। এটাই হচ্ছে আমার f0 এর ভ্যালু। এখন দেখব f3। তো ভিউয়ার্স, 3 ভ্যালুটা কোথায় পড়বে, x এর মান 2 বা তার থেকে কম, সুতরাং এখানে বসানো যাবে না। x এর মান 2 এর থেকে বড় এবং 3 এর পর্যন্ত আর কি, এই নিয়মে চলবে। বুঝতে পারছো তো? যেমন ধরো আমি তোমাদের বলেছিলাম যে 10টায় তুমি বাড়ি থেকে রওনা দিয়েছো, 5 মিনিট পর্যন্ত তোমার হাঁটা পথ, কিন্তু 10টা 5 থেকে 10 মিনিট, অর্থাৎ 10টা 5 থেকে 10টা 15 পর্যন্ত তুমি থাকো বাসে, তখন তোমাকে বাসের রুলসে চলতে হবে। এবং এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় যে 10টা 15তে, মানে 10টা 15, এখানে আমি একটু আগেই নিচ্ছি যে 10টা দেখা গেল ওটা বাসের ব্যাপার, তো 10টা আমি 12 ধরলাম, তাহলে 10টা 12তে তোমার গতিবেগ কত ছিল, অর্থাৎ তোমার গতিবেগ বলতে বাসের হিসাবেই ধরছি আমি, তো অর্থাৎ বাসের যে গতিবেগ সেটাই হবে। তো ঠিক একই রকম ওই রুলস অনুযায়ী 2 থেকে x এর ভ্যালু 3 পর্যন্ত এই নিয়মে চালাতে হবে। অর্থাৎ 3 আমাকে এখানে বসাতে হবে, উপরেও বসবে না এখানেও বসবে না। তো 3 যদি এখানে বসাই তাহলে আমি পাবো 2 * 3 + 1, তো এখানে হচ্ছে আমার 7। এখন আমরা দেখব f-2 = তো x এর ভ্যালু -2, দেখো এটা 2 থেকে 3 পর্যন্ত, এটা 3 এর থেকে বড়, এটা 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট যে কোনো ভ্যালু, তো -2টাও তো 2 এর থেকে ছোট, তাই আমরা এখানে বসাবো। তো এখানে হচ্ছে 2 *
মাইনাস 2 এর স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু এখানে হয়ে যাবে 8 মাইনাস 3 দ্যাট ইজ 5। তো এটা গেল আমার মাইনাস 2 ভ্যালু, এটা হয়ে গেল। এবার আমরা দেখব f4। 4 ভ্যালুটি 3 এর থেকে বড়, তাই এখানে এই ফর্মুলায় বসবে। তো f4 ইকুয়াল টু 1 বাই x এর জায়গায় 4 বসালে আমরা পাবো মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই এখানে 8 মাইনাস 1 মানে 7, অর্থাৎ f4 এর ভ্যালু আসলো 1 বাই 7। এরপরে f রুট 2। তো ভিউয়ার্স রুট 2 হচ্ছে 1 আর 2 এর মাঝের একটা নাম্বার, অর্থাৎ 2 এর থেকে ছোট নাম্বার, তাই এখানেই বসাতে হবে। তো f অফ রুট 2 ইকুয়াল টু 2 ইনটু রুট 2 এর স্কয়ার মাইনাস 3 দ্যাট ইজ এখানে রুট 2 এর স্কয়ার মানে 2, তো 2 ইনটু 2 মানে 4 মাইনাস 3 ইকুয়াল টু আমরা পাবো এখানে 1। এখন আসবে f e। তো ভিউয়ার্স e এর ভ্যালু তোমরা জানো না, তো আমি বলছি e অ্যাকচুয়ালি একটা অম্লক সংখ্যা এবং এর ভ্যালু 2 ও 3 এর মাঝে। অ্যাকচুয়ালি e এর পারফেক্ট রুট হচ্ছে 2.7 সামথিং। তো যেহেতু e এর ভ্যালু 2 আর 3 এর মাঝে, তাই f e বের করতে গেলে কিন্তু তোমাকে এই 2 আর 3 এর মাঝখানে যে ফাংশন সেটা নিতে হবে। and f e ইকুয়াল টু 2e প্লাস 1। এখানে তোমাকে আর কোনো ক্যালকুলেশন করতে হবে না, e কে e অবস্থায় রাখলেই চলবে। তো ভিউয়ার্স যখন কোনো ফাংশন এরকম ব্রেক করে দেওয়া থাকবে, তখন কিন্তু তোমাকে x এর ভ্যালু বসানোর সময় চেক করে নিতে হবে কোনটাতে সাপোর্ট করবে, না হলে কিন্তু হবে না। বুঝতে পারছো? তো এইভাবে এটাকে প্রবলেম সলভ করবে। এখন আমরা আরেকটু ভিন্ন টাইপের প্রবলেম দেখব। তো ভিউয়ার্স 16 প্রবলেমগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলেছে নিম্নলিখিত অপেক্ষকগুলি x এর কোন মানে অসঙ্গত বলো। তো এই টাইপের প্রবলেমগুলি শেখা খুব ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটি তা হচ্ছে ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করো। একটি ফাংশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে তার ফাংশন তার ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করতে বলবে। কিন্তু ক্ষেত্র কি আসলে? ক্ষেত্র আসলে x এর যে মানগুলির জন্য এটি সংজ্ঞাত সেই মানগুলির সেট। তাই কোন মানগুলির জন্য সংজ্ঞাত সেটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে এখানে কোনগুলোর জন্য অসঙ্গত সে কটা মান বের করে দাও, তাহলেই হয়ে যাবে। কারণ রিয়েল নাম্বার তো অনেক বড়, তো সমস্ত নাম্বার তো তুমি বলতে পারবে না। এই জন্য এক্স্যাক্টলি কোন কোন মানের জন্য এই ফাংশনটি অসঙ্গত হয়ে যাচ্ছে সেটা বের করা এখানে বেশি সোজা। তাই এই ক্ষেত্র আর পাল্লা শেখার আগে জানা দরকার একটি ফাংশন কখন অসঙ্গত হচ্ছে। তো দেখো এখান থেকে আমরা 2 আর 4 নম্বর প্রবলেম সলভ করব, বাকিগুলো তোমরা এইভাবেই সলভ করবে। তো এখানে 2 নম্বর প্রবলেমটি আমরা তুলে নিলাম। ধরি fx ইকুয়াল টু এরকম। তো দেখো যেহেতু fx রুটের ভিতর আছে, অর্থাৎ fx এর মান কখন আমি পাবো না। রুটের ভিতরে কোনো রাশি যদি নেগেটিভ হয় তাহলে আমরা জানি এর মান পাওয়া যায় না। তাই আমরা বলতে পারবো মানে অবাস্তব হয় সেই মানগুলো আমরা এখানে গ্রাহ্য করব না, কারণ এটা ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল। তো অর্থাৎ বলতে পারবো যে এর ভিতরের রাশিটি মানে 4x 4x² 1 যদি নেগেটিভ হয় তাহলে fx অসঙ্গত হবে। তো ওটাই লিখবো। তো fx অসঙ্গত হবে যখন 4x 4x² 1 less than 0। তো ভিউয়ার্স এই মানটা less than 0, এখান থেকে আমাকে বের করতে হবে x এর মান কত হবে। তো এই টাইপের প্রবলেম আরো মানে একটা সহজ পদ্ধতি আছে যেখান থেকে ডাইরেক্ট আমরা x এর রেঞ্জ বের করতে পারি, মানে x এর মান কত থেকে কত নিলে অ্যাকচুয়ালি এই মানটা নেগেটিভ আসবে সেটা সহজে বের করা যায়। সেটা আমরা পরে শিখবো। আপাতত ক্লাস 10 এর ধারণা থেকে তোমরা যেটা জানো সেভাবেই আমরা সলভ করব। দেখো প্রথমেই আমরা এটাকে উৎপাদকের বিশ্লেষণ করার চেষ্টা করব। তার জন্য এখানে 4x² টাকে পজিটিভ বানাবো, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করব। তো দেখো একটা অসমীকরণ যদি লেস দ্যান বা গ্রেটার দ্যান প্রবলেম থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কিন্তু অসমীকরণের চিহ্ন উল্টে যায়। অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো 4x² -4x প্লাস 1 এবং লেস দ্যানটা হয়ে যাবে গ্রেটার দ্যান 0। আমি আবার বলছি যদি a গ্রেটার দ্যান b হয় এবং দুপাশেই মাইনাস দিয়ে গুণ করি তাহলে কিন্তু এরকম হয়ে যায়, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন উল্টে যায়। তাই এখানেও আমি মাইনাস দিয়ে গুণ করার সঙ্গে সঙ্গে লেস দ্যানটাকে গ্রেটার দ্যান করে দিয়েছি। তো দেখো
এখন এটাকে উৎপাদক করলে তোমরা দেখতেই পাচ্ছ এটা ফর্মুলা হয়ে আছে 2x - 1 হোল স্কয়ার হবে গ্রেটার দ্যান 0, ইমপ্লাইজ করবে 2x - 1 গ্রেটার দ্যান 0 or 2x - 1 লেস দ্যান 0। কারণ 2x - 1 যদি পজিটিভ হয় তাহলেও হোল স্কয়ারটা গ্রেটার দ্যান 0 হয়, আবার 2x - 1 যদি নেগেটিভ হয় তাহলেও কিন্তু হোল স্কয়ারটা গ্রেটার দ্যান 0 হয়। তো এই অসমীকরণ বিষয়গুলো আরো আমরা পরে আসবো, সেখানে দেখবো। আপাতত তোমরা এটা দেখো। তো এখান থেকে পাচ্ছি আমরা x গ্রেটার দ্যান হাফ এবং এখান থেকে পাচ্ছি আমরা x লেস দ্যান হাফ। অর্থাৎ x এর মান গ্রেটার দ্যান হাফ হলেও এটা অসঙ্গত হবে, আর x এর মান লেস দ্যান হাফ হলেও এটা অসঙ্গত হবে। কেবলমাত্র হাফ এখানে আসছে না, অর্থাৎ হাফ ছাড়া বাকি সব মানের জন্যই কিন্তু এখানে অসঙ্গত হচ্ছে। সুতরাং x greater than half or x less than half হলে fx অসঙ্গত হয়। তো এখন আমরা 4 নম্বর প্রশ্নটি সলভ করে দেখব। তো 4 নম্বর প্রশ্নটি এটার থেকে তোমরা একটু ভালো বুঝতে পারবে এই বিষয়টা। এখানে যেহেতু 2x হোল স্কয়ার চলে আসছে, তাই হয়তো তোমাদের একটু প্রবলেম হতে পারে। তো আমরা এই ডাউটটা ক্লিয়ার করব যখন বড় আরো সমস্যার সমাধান করব। এই চ্যাপ্টারে আছে, আমি দেখাবো। তো ভয়ের কোনো ব্যাপার নেই। এখন আমরা 4 নাম্বার দেখছি। তো এখানেও আমরা আগের মতো ধরে নিব fx ইকুয়াল টু যে ফাংশনটি আমাদের দেওয়া ছিল তা হচ্ছে x স্কয়ার প্লাস x মাইনাস 6 বাই x স্কয়ার প্লাস x মাইনাস 6 বাই 2x স্কয়ার মাইনাস x মাইনাস 6। তো 2x স্কয়ার মাইনাস x মাইনাস 6। তো ভিউয়ার্স দেখো, এটা হচ্ছে একটা রেশনাল ফাংশন। এবার এখানে x এর মান মানে কোন মান বসালে এটা অসঙ্গত হবে? খুব সিম্পল ব্যাপার, যেহেতু এখানে রুট নেই সুতরাং নেগেটিভ নিয়ে কোনো প্রবলেম নেই। এখানে নেগেটিভ আসুক বা পজিটিভ আসুক কোনো আমাদের সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যেটা হরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি কোনো কারণে শূন্য হয়ে যায় তাহলে কি আমরা fx এর কোনো ভ্যালু পাবো? তাহলে কিন্তু fx এর ভ্যালু আসবে না, সেটাকে আমরা অসঙ্গত বলি। অর্থাৎ নিচেরটা 0 হলে এই ফাংশনটা কি হবে? অসঙ্গত হবে। সুতরাং fx অসঙ্গত হবে যখন 2x স্কয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0, যেটা ইমপ্লাইজ করবে এটাকে মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ 6 দুগুণে 12, 3 4 12 হচ্ছে। তো মাইনাস 4x প্লাস 3x মাইনাস 6 ইকুয়াল টু 0, যেটা এখান থেকে আমরা 2x কমন নিলে পাবো x মাইনাস 2 প্লাস 3 কমন নিলে x মাইনাস 2 ইকুয়াল টু 0, implies x minus 2 into 2x plus 3 equal to 0, যেটা implies করবে x equal to 2 or x equal to minus 3/2। তো ভিউয়ার্স x equal to 2 অথবা minus 3/2 যে ভ্যালুগুলো আসবে মানে এই দুটো ভ্যালুর জন্য এই ফাংশনটি অসঙ্গত হবে। সুতরাং ওটাই লিখবে x equal to 2 or x equal to minus 3/2 হলে fx অসঙ্গত হবে। তো ভিউয়ার্স এইভাবে কোনো একটি ফাংশনের অসঙ্গত কোন মানের জন্য সেটা তোমাকে কিন্তু বিবেচনা করে করতে হবে। এখন এখানে যদি থাকতো log x, তাহলে তোমরা জানো log এর ভিতর যে x টা বসে সেই x টাকে কখনো নেগেটিভ হওয়া যায় না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতাম যে অপেক্ষকটি অসঙ্গত হবে যখন x নেগেটিভ হবে। আবার একটি কথা, 0 হলেও log এর মান পাওয়া যায় না, তাই x less than equal to 0 হলে log x অসঙ্গত হয়। তো ঠিক এইভাবেই তোমাদের এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে হবে। এখন আমরা দেখব আরেকটু ভিন্ন টাইপের প্রবলেম। তো ভিউয়ার্স দীর্ঘের একের প্রশ্নগুলিতে বলেছে নিম্নলিখিত অপেক্ষকগুলির সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করো। তো আমি আগেই বলেছি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই জায়গাটা, সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করা এবং সংজ্ঞার পাল্লা মানে এফএক্স এর পাল্লা নির্ণয় করা। তো সংজ্ঞার ক্ষেত্র অর্থাৎ x এর যে মানের জন্য এই অপেক্ষকগুলি সঙ্গত হয় সে মানে সেই মানগুলোর সেট হচ্ছে সংজ্ঞার ক্ষেত্র। এবং আমি আগে বললাম একটু আগে যেখানে বললাম এখানে তো বাস্তব চলের অপেক্ষক, বাস্তব সংখ্যা তো অসীম সংখ্যক সংখ্যা আছে। তো কোন কোন মানের জন্য সঙ্গত হবে সেটা খোঁজার থেকে বেশি সোজা হচ্ছে
কোন কোন মানের জন্য এই ফাংশনগুলো অসঙ্গত। তো আগে যদি আমরা বুঝতে পারি যে x এর কোন মানের জন্য এটা অসঙ্গত হবে বা ফাংশনটি কখন অসঙ্গত হবে, তাহলে কিন্তু মানে সংজ্ঞার ক্ষেত্র বের করা বেশি সোজা। তো আমরা সেই টেকনিককে এখানে কাজে লাগাবো, অর্থাৎ এর আগে অসঙ্গত করেছিলাম সেই টেকনিককে কাজে লাগিয়ে আমরা এখানে সঙ্গত নিয়ে সংজ্ঞার ক্ষেত্র বের করব। তো আমি এখানে 6 নম্বর আর 7 নম্বর প্রবলেমটির সলিউশন দেখাবো, তোমরা এই দুটোর সাহায্যে বাকিগুলো চেষ্টা করবে। তো দেখো প্রথমে আমরা কি করলাম, 6 নম্বর প্রশ্নটিতে আমরা ধরে নিলাম ফাংশনটি f(x) এরকম। এখন দেখো এই ফাংশন দিয়ে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে x এর ক্ষেত্র মানে এখানে f(x) এর ক্ষেত্র কত, তাহলে যতটা কঠিন মনে হয় তার থেকে তুমি সহজে বলতে পারবে আমাকে আগে বলো যে f(x) এখানে কখন অসঙ্গত। তোমরা বলবে নিচেরটা 0 হলে অসঙ্গত, খুব সহজ। তাহলে নিচেরটা 0 না হলে কি সঙ্গত, তাহলে তোমাকে সেভাবে করতে হবে। তো এখানে লিখবো সুতরাং f(x) সঙ্গত হবে, আগে অসঙ্গত লিখেছিলাম এবার লিখবো সঙ্গত। তো সঙ্গত হবে যখন, কখন, যখন 0 হবে না সেটাই লিখবো, অর্থাৎ x² - 3x + 2 not equal to 0 implies, এটাকে উৎপাদক করব, তাহলে কি হবে x² - 2x - x + 2 not equal to 0, যেটা implies করবে x * x - 2 - 1 * x - 2 not equal to 0, which implies x - 2 * x - 1 not equal to 0। তো ভিউয়ার্স সুতরাং এখান থেকে আমরা পাবো x not equal to 2। এবার কি হবে, or হবে না, যখন equal to 0 থাকে মানে is equal to, ভালো করে বোঝো, is equal to তখন কিন্তু আমরা এরকম or বসাই। এখন কিন্তু not equal to অর্থাৎ does not নেগেটিভ আছে, তো তোমরা সেটা শিখেছিলে যদি নাবাচক থাকে এরকম থাকলে আমাদের অরটা কি হয়ে যায়, and হয়ে যায়। এই জন্য x not equal to 2 and x not equal to 1। এটাকে আমি আরেকটু অন্যভাবে বোঝাই, প্র্যাকটিক্যালি তোমরা বুঝতে পারবে ভালো। দেখো যখন দুটো রাশির গুণফল 0 হয় তখন যে কোনো একটা 0 হলেই কিন্তু গুণফলটা 0 হতে পারে, তাই আমরা লিখি হয় এটা 0 নতুবা এটা 0। কিন্তু যখন not equal to 0 দেখাতে হবে তখন কি হবে, যে কোনো একটা যদি not equal to 0 হয় তাহলে কি not equal to 0 হওয়া সম্ভব, কারণ একটা not equal to 0 আর একটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আর এটা 0 হয়ে যাবে, সুতরাং তখন কিন্তু not equal to 0 তুমি বলতে পারবে না। তো এই পুরো মানটা not equal to 0 তখনই সম্ভব যখন এটাও not equal to, মানে এটা not equal to 0 এটা not equal to 0, অর্থাৎ x not equal to 2 এবং x not equal to 1 এদের মধ্যে তুমি যদি or বসাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, এই জন্য সেটা করবে না। তাহলে আমরা পেলাম x এর মান 2 হওয়া যাবে না আর 1 হওয়া যাবে না। তাহলে আমি সংজ্ঞার ক্ষেত্র কি লিখব, therefore dom f equal to একটি সেট হবে যার ভ্যালুগুলো রিয়েল নাম্বার হবে, x এর মানগুলো x belongs to R such that x not equal to 1 and x not equal to 2, অর্থাৎ x এর মান 1 এবং 2 হবে না এবং x বাস্তব, তাহলে হয়ে গেল সংজ্ঞার ক্ষেত্র। তো এইভাবে আমরা একের 6 নম্বর প্রশ্নটি সলভ করলাম। এখন আমরা একের 7 নম্বর প্রবলেমটি সলভ করব। আশা করি তোমরা বুঝে গেছো। চেষ্টা করবে এই টাইপের যদি অনুপাত আকারে অর্থাৎ রেশনাল ফাংশন দেওয়া থাকে তাহলে তোমরা এই প্রবলেমেও আমরা f(x) ধরে নিয়েছি এটা। এখন এটা কখন সঙ্গত হবে, সঙ্গত যে মানগুলোর জন্য হয় সেটাই হচ্ছে ক্ষেত্র। তো সঙ্গত বোঝার জন্য আমরা আগে বুঝবো অসঙ্গত কখন হবে। তো দেখো নিচেরটা যদি 0 হয় তাহলে অসঙ্গত হবে, আবার নিচেরটা রুটের ভিতর আছে বলে, এই নিচের অংশটা রুটের ভিতর আছে বলে এটাকে নেগেটিভ হলেও মানে এটা নেগেটিভ হলেও অসঙ্গত হবে। তাই এটা নেগেটিভ হলে অসঙ্গত এবং 0 হলে অসঙ্গত। তাহলে নেগেটিভ বা 0 যদি না হয় তাহলে এটা সঙ্গত হবে, অর্থাৎ এই পার্টটাকে পজিটিভ হতে হবে। সুতরাং আমরা লিখব f(x) সঙ্গত হবে যখন x - 2 * x + 6 > 0। তাহলে এবার এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে দুটো রাশির গুণফল পজিটিভ কখন হয়, যখন দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ। তো এই জন্য এখানে পুরো পার্ট করে দিতে হবে। আমি মাঝখানে একটা পার্টিশন করে নিলাম।
সুতরাং হয় x - 2 greater than 0 এবং x + 6 greater than 0, মানে দুটোই greater than 0 হতে হবে, তাহলে গুণফল পজিটিভ হবে, অথবা x - 2 less than 0 এবং x + 6 less than 0। তো দুটোই পজিটিভ হলে গুণফল পজিটিভ হয়, দুটোই নেগেটিভ হলে গুণফল নেগেটিভ হয়। তাই অসমীকরণ থাকলে সলিউশন কিন্তু একটু দেখো এরকম করে করতে হবে। ইমপ্লাইজ x greater than 2 এবং, তো ভিউয়ার্স তোমরা জানো এবং মানে হচ্ছে ইন্টারসেকশন সেটের ডেফিনিশনে যদি আমরা ভাবি, এবং x greater than -6, তো x এর মান 2 এর থেকে বড় আবার x এর মান -6 এর থেকে বড়, তাহলে এদের মধ্যে কোনটা নিলে দুটোই হবে, অর্থাৎ কমন পার্ট আসবে, বলো। দেখো আমি যদি মানগুলোকে 2 এর থেকে বড় নিই তাহলে সেটা কিন্তু -6 এর থেকে বড় হবে, অর্থাৎ এরকম থাকলে আমি x greater than 2 নেব। সুতরাং এই দুটো থেকে আমি বলতে পারবো x greater than 2। যার এটা বুঝতে অসুবিধা হবে তার জন্য আমি বলবো তোমরা একটা ডায়াগ্রামের সাহায্য নিতে পারো। যেমন দেখো তোমরা একটা সংখ্যা রেখা চট করে এঁকে নিতে পারো, এটা ধরো 0 এবং -6 তো এটা, আর 2 হচ্ছে ধরো এটা। তাহলে x এর মান 2 এর থেকে বড়, মানে x এর মানগুলো এখান থেকে এদিকে যাবে, আর x এর মান -6 এর থেকে বড়, আর -6 এর থেকে বড় মানে এই মানগুলো। তাহলে দেখো কোনটা নিলে দুটোই হচ্ছে, অর্থাৎ কমন হচ্ছে। আমি যদি এখান থেকে মানগুলো নেই তাহলে দুটোই পড়ে, তাই এই x greater than 2 এটা চুজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো পরেরটা দেখি, এখানে যেটা ইমপ্লাইজ হবে x less than 2 এবং x less than -6। একই রকম x এর মান 2 এর থেকে ছোট আর -6 এর থেকে ছোট, তাহলে আমরা কোনটা নেব? যখন এরকম দুটো নাম্বার থাকবে না, তখন আমরা এখানে এই -6টা হবে, কারণ কি এই দুটোর মধ্যে ছোট হচ্ছে -6, তাহলে x less than -6। তো আমি তোমাদের জন্য বেসিক্যালি বলবো, তোমাদের বুঝতে অসুবিধা হলে আমি যে ডায়াগ্রামের কথা বললাম তোমরা এটার সাহায্য নেবে, এটাই তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। ধরো এটা 2, এটা হচ্ছে -6, তাহলে x এর মান -6 এর থেকে ছোট মানে এই দিকের মান, আর x এর মান 2 এর থেকে ছোট মানে এই মানগুলো। এখন দেখো কমন পার্ট কোনটা, যেহেতু এবং তাই তোমাকে কমন নিতে হবে। যদি এখানে অথবা থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অর দিয়ে দুটোই লিখতে হতো, আর এখানে এবং হওয়ার কারণটা আমি আগেই বলেছি, গ্রেটার দ্যান 0 মানে দুটোই পজিটিভ, তাহলে পজিটিভ, এই জন্য দুটোই পজিটিভ হওয়ার জন্য এবং দিতে হবে। এখানে অথবা হলে কিন্তু কথাটা সত্য হবে না। কেন? কারণ এটা লেস দ্যান 0 অথবা এটা লেস দ্যান 0, এর মানে কি হয় এটা লেস দ্যান অথবা মানে এটা পরেরটা না লেস দ্যান হলেও হবে, তাই এখানে কিন্তু এবং বসাতে হবে, আর এবং হওয়ার জন্য কিন্তু পরিস্থিতিটা এরকম দাঁড়াচ্ছে। তো যাই হোক, আমরা যে দুটো পেলাম ফাইনাল রেজাল্ট, সেটা হচ্ছে x এর মান 2 এর থেকে বড় আর x এর মান -6 এর থেকে ছোট। তো এই দুটোর মাঝখানে কি আছে? অথবা আছে। খেয়াল করবে এই দুটোর মাঝখানে কিন্তু অথবা আছে। এই দুটোকে আবার এরকম ডায়াগ্রাম করলে দাঁড়াবে কি দেখো, আমি যদি এই দুটোকে ফাইনাল ডায়াগ্রাম করি তাহলে দাঁড়াবে এরকম, x এর মান 2, x এর মান -6। তাহলে x এর মান 2 এর থেকে বড় মানে এই মানগুলো, আর x এর মান -6 এর থেকে ছোট মানে এই মানগুলো। এখন তোমরা বলবে আরে এখানে তো কোনো কমন পার্ট নেই, কমন পার্ট থাকার কথাও না, না থাকলেও এখানে সমাধান আসবে, কারণ কি মাঝখানে অথবা আছে, এখানে আমাকে কমন পার্ট খুঁজতে হবে না। বুঝতে পেরেছো? তো ফাইনাল রেজাল্টে আমরা যেটা লিখবো, কারণ এই দুটো দিয়েই তো আমার সেট তৈরি হবে, সংজ্ঞার ক্ষেত্র তৈরি হবে। সুতরাং ডম f equal to x belongs to R such that x greater than 2 or তোমরা সিম্বলও ইউজ করতে পারো, x less than -6। দ্যাটস ইট। এইভাবে তোমরা এই টাইপের প্রবলেম সলভ করবে। তো আশা করি বুঝতে পেরেছো যে এখানে ক্ষেত্র কিভাবে নির্ণয় করবে। ঠিক একই ভাবে আমরা এখন এই চ্যাপ্টারের পাল্লার অঙ্কগুলো করব। তো ভিউয়ার্স, 2 এর প্রশ্নগুলিতে বলেছে নিচের প্রত্যেকটি অপেক্ষকের পাল্লা নির্ণয় করো। তো এখানে অনেক প্রবলেম আছে, বইয়েও প্রচুর এক্সাম্পল আছে, তোমরা সেখানে পেয়ে যাবে। আমি এখানকার একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম এর সলিউশন দেখাবো, এখানে 5 নম্বর প্রবলেমের সলিউশন দেখাবো। তো ক্ষেত্র আর পাল্লা দুটোর কনসেপ্ট ঠিকঠাক না থাকলে কিন্তু অ্যাকচুয়ালি পাল্লার অঙ্ক করা যাবে না। তো দেখো এই পুরো ফাংশনটা একবারে আমরা বুঝতে পারবো না, তাই আমরা একবারে ছোট জায়গা থেকে শুরু করব। যেহেতু এটা ত্রিকোণমিতিক ফাংশন, তো আমরা জানি x belongs to R হলে
মানে x যদি বাস্তব হয় তাহলে cos 3x থাক বা যাই থাক cos θ এর মান কি হয় -1 আর +1 এর মধ্যেই হয়। তাই আমরা লিখব -1 less than equal cos 3x less than equal 1, কারণ এর মধ্যে তো থাকতেই হবে তাই না। এখন যেহেতু এখানে cos 3x এর আগে একটি মাইনাস আছে তাই আমরা পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করে দেব। এবং আমি আগেই বলেছিলাম মাইনাস দিয়ে কোনো অসমীকরণকে গুণ করলে অসমীকরণের চিহ্ন বদলে যায়, অর্থাৎ গ্রেটার দ্যান থাকলে লেস দ্যান হয়, লেস দ্যান থাকলে গ্রেটার দ্যান হয়। তাই মাইনাস দিয়ে গুণ করার সঙ্গে সঙ্গে -1টা হয়ে যাবে +1 এবং এই লেস দ্যান হয়ে যাবে গ্রেটার দ্যান, এখানে মাইনাস গুণ হয়ে যাচ্ছে এবং এখানেও হয়ে গেল গ্রেটার দ্যান, মাইনাস গুণ হলো। এখন এখানে কি লিখব -1 দ্বারা গুণ করে। দেখো এরপর কি এটা আমাকে মেলাতে হবে, মানে আমি আগে বলেছিলাম ছোট জায়গা থেকে শুরু করতে হবে, তো 2 - cos 3x আনতে হবে। তাই আমি সবাইকে মানে সবার সাথে 2 যোগ করে দেব। তাহলে 2 + 1 গ্রেটার দ্যান, যোগ করলে কোনো সমস্যা নেই, কোনো চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে 2 সবার সঙ্গে আমি যোগ করে দিলাম, এই জন্য এরকম দাঁড়ালো। অনেকে হয়তো বলতে পারে তাহলে স্যার একবারই না আমি 2 - এখান থেকে 2 - লিখতে পারতাম, কিন্তু এই যে 2 এর থেকে তোমরা মাইনাস করে দিতে মাঝখানে যে চিহ্নের পরিবর্তনটা হতো সেটা তোমরা ধরতে পারতে না, তাই ওইভাবে করা যাবে না, মানে করবে না, ভুল থেকে যদি বাঁচতে চাও তাহলে ওটা করা যাবে না। তাহলে এখানে 3 গ্রেটার দ্যান ইকুয়াল 2 - cos 3x গ্রেটার দ্যান ইকুয়াল 1। এখন 1 করতে বলেছে, এখন আমরা এটাকে উল্টে দিব। তো ঠিক এর আগে যেমন বলেছিলাম যে একটি অসমীকরণের মধ্যে মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন উল্টে যায়, একই রকম অসমীকরণের মধ্যে যদি আমরা অনন্যক নেই তাহলেও চিহ্ন উল্টে যাবে। অর্থাৎ a যদি গ্রেটার দ্যান b হয় তাহলে 1/a লেস দ্যান 1/b হবে। কি খটকা লাগছে তো? ধরো 2 আর 3 কে বড়? 3 বড়, অর্থাৎ 2 লেস দ্যান 3, কিন্তু অনন্যক নাও, দেখো 1/2 গ্রেটার দ্যান 1/3 হয়ে যাবে, অর্থাৎ চিহ্ন কিন্তু উল্টে যায়। তাই এখন আমরা 1 যখনই করব তখন আবার চিহ্ন উল্টে দেব। তাহলে 1/3 লেস দ্যান ইকুয়াল 1/2 - cos 3x লেস দ্যান ইকুয়াল 1 এর অনন্যক তো 1ই হবে, তাই এখানে 1 থাকলো। তো ভিউয়ার্স এটাই কিন্তু দেখো আমার ছিল y, সুতরাং আমি লিখতে পারবো 1/3 লেস দ্যান ইকুয়াল y লেস দ্যান ইকুয়াল 1। তাহলে y এর ভ্যালু 1/3 থেকে 1 এর মধ্যেই থাকবে। তুমি x এর মান যা বসাও না কেন, π/2 π 3π যা ইচ্ছে তুমি বসিয়ে নাও, x এর যে কোনো রিয়েল ভ্যালু বসাও, এখানে এই y এর ভ্যালু 1/3 থেকে 1 এর মধ্যেই আসবে। আর এটাই হচ্ছে এই ফাংশনের পাল্লা, এবং পাল্লা বলতে আমরা তাই বুঝি। সুতরাং এখানে রেঞ্জ f, তো রেঞ্জ f কত হচ্ছে? তো রেঞ্জ f হচ্ছে এমন একটি সেট যার ভ্যালুগুলো কি 1/3 থেকে 1 এর মধ্যে থাকবে, এবং সেটাকেও তোমরা সেটের ডেফিনেশনে যেমন x দিয়ে লেখে x দিয়েও লিখতে পারো, বা তোমাদের যদি মনে হয় y দিয়ে লিখবে তাহলে লিখতে পারো y দিয়ে। তো y belongs to r অর্থাৎ রিয়েল নাম্বার such that y এর ভ্যালু 1/3 থেকে 1 এর মধ্যে থাকবে। তো 1/3 লেস দ্যান ইকুয়াল y লেস দ্যান ইকুয়াল 1। তো এই হচ্ছে এই ফাংশনের মানে রেঞ্জ। যাই হোক এখানে f লেখা ছিল না, তাও আমি r লিখেছি, তো তোমরা f ধরে নিতে পারো, অথবা তোমরা কথায় লিখে দিবে। সুতরাং y এর পাল্লা। তো ভিউয়ার্স আমি এখানে একটা প্রবলেম দেখালাম, এমনি ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে গেছে, তোমরা অধৈর্য হয়ে যাবে, তো বাকি প্রবলেমগুলো তোমরা এভাবে সলভ করবে। এখন আমরা এই দুটো ফাংশনের যোগ বা গুণ এই টাইপের একটা সমস্যা দেখব। তো ভিউয়ার্স এখানে 9 এর প্রবলেমটিতে বলেছে যে দুটি বাস্তব অপেক্ষক fx ও phi x নিম্নরূপে সংগত, যেখানে fx বলেছে √x - 2 ও phi x x + 3। তাহলে নিচের প্রত্যেকটি অপেক্ষক নির্ণয় করো। এখন 1 2 3 4 5 এখানে এরকম 5টি প্রবলেম আছে, আমরা এখানকার মধ্যে 4 নম্বর প্রবলেমটি সলভ করব। তো শুরু করছি 9 এর 4 নম্বর প্রশ্নটি, যেখানে আমরা প্রথমে ফাংশন তুলে নিলাম। এখন দেখো দুটোরই ডোমেন বের করব। তো fx সংগত হবে যখন, খুব সিম্পল, আবার সংগত কখন হবে? যখন রুটের ভিতরে রাশিটি পজিটিভ হবে বা 0 হবে, নেগেটিভ হওয়া যাবে না। তো x - 2 গ্রেটার দ্যান ইকুয়াল 0, যেটা ইমপ্লাইজ করে x গ্রেটার দ্যান ইকুয়াল 2। সুতরাং আমরা বলতে পারি এখানে ডম f ইকুয়াল টু একটি সেট হবে x belongs to r
such that x greater than equal 2। এটা হচ্ছে f এর ডোমেন। এখন phi লিখব, phi x সংগত হবে যখন, তো দেখো phi x অপেক্ষকটি সংগত x এর সমস্ত মানই হয়, তো আমি যখন এভাবে লিখে দিয়েছি তো phi x সংগত হবে x belongs to r, এটা লিখলেই চলবে। অথবা তোমরা একবার লিখতে পারতে যে x এর সমস্ত মানই phi x সংগত। তাই হোক, তো আমরা phi এরও ডোমেন পেয়ে গেলাম। সুতরাং ডম phi, phi এখানে একটি ফাংশন যেমন f লিখি সেরকমই phi। তো ডম phi ইকুয়াল টু কি, প্লেন রিয়েল নাম্বারের সেট। তো এই দুটি ফাংশনের যখন আমরা ডোমেন পেয়ে গেছি, সুতরাং 4 নম্বর কোশ্চেনে আমাকে বলেছে f phi বের করতে, অর্থাৎ দুটো ফাংশনের গুণ করতে। তো f phi of x ইকুয়াল টু আমরা জানি fx into phi x for all x belongs to, কি হবে, এই দুটি সেটের ইন্টারসেকশন নিতে হবে, belongs to x belongs to r, অর্থাৎ আমি এত বড় লিখব না, লিখে একবারে লিখি df ইন্টারসেকশন d phi implies, বা এখানে ইকুয়াল টু দিলাম fx কত, fx হচ্ছে root over x minus 2 এবং phi x কত, x plus 3। তো এই হচ্ছে আমার f phi of x, অর্থাৎ নতুন যে ফাংশনটি বের করতে বলছে সেটা, for all x belongs to। তো ভিউয়ার্স, এখানে ডম phi হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার, আর এখানে ডম f হচ্ছে কেবলমাত্র x এর ভ্যালু 2 বা তার থেকে বড়। তাহলে এই দুটোর মধ্যে ইন্টারসেকশন করলে কি পাবো, আমরা এই সেটটাই পাবো। তাই আমরা এখানে লিখে দেব for all, মানে for all x belongs to, এই ডোমেন f হবে, মানে এই দুটোর মধ্যে ইন্টারসেকশন করলে আমরা ডম f পাবো। অ্যাকচুয়ালি f টা এখানে সাফিক্স। তো তোমরা এইভাবে লিখে পরের লাইনে লিখে দিবে। সুতরাং f phi x equal to x plus 2 root over x minus 2 for all x belongs to এই সেটটা, পুরো সেটটাকে এখানে লিখে দাও, x belongs to r such that x greater than equal to, অথবা for all x greater than equal to 2 লিখলেও হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই টাইপের প্রবলেম কিভাবে করতে হবে। আমি যে এক্সাম্পল গুলো দেখিয়ে দিলাম সেগুলোর সাহায্যে তোমরা পুরো চ্যাপ্টারের প্রবলেম সলভ করতে পারবে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে।